বৃদ্ধ বাবা মারা যাওয়ার আগে আমার মাকে ৫ কাঠা সম্পত্তি দিয়ে গেছিলেন। শেখ পরিবার, খুলনায় শেখ পরিবার নামে শেখ হেলাল, শেখ জুয়েল, সোহেল, রুবেল এর খুব নামকরা। শেখ হাসিনা আপন চাচাতো ভাইয়েরা। আমার মায়ের সম্পত্তিটা পুকুর কেটে মাছ চাষ করছে। ক্যান্টনমেন্টে একটা প্রোগ্রাম ছিল, আমাকে কনফার্ম করা হলো, সবকিছুই রেডি। আমি জানি যে প্রোগ্রাম আমার, আমি সাউন্ড মিউজিশিয়ান সব বলে দিলাম। একদিন আগে ২ দিন আগে ফোন আসলো যে আপনার প্রোগ্রাম ক্যান্সেল, পোস্টপোন্ড। কেন? বলে না, আপনি বিএনপির একদম লিস্টেড শিল্পী। একটা শিল্পী তার আম আম প্রতিভা, নিজস্ব মতামত সে বলতেই পারে, গানে, গানে কথায় বলতেই পারে। আমরা মনে করি যেহেতু জনাব তারেক রহমান আমাদের শ্রদ্ধেয় চেয়ারপারসন, উনি অর্ডার দিয়েছেন যে মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়েন, আপনারা গানে, গানে মানুষকে উজ্জীবিত করেন। অভিমান ঠিক না, এটা হলো কষ্ট যে বাংলাদেশে একজন শিল্পী হিসেবে জন্ম নিয়ে মনে হয় ভুলই করেছিলাম। কারণ স্বাধীন জাতি হিসেবে তো আমি যেকোনো একটা দলকে পছন্দ করতেই পারি। আমি সে দলের জন্য গান করতে পারি, দলের জন্য কাজ করতে পারি। সে তো আমার ব্যক্তি স্বাধীনতা। তাহলে কেন আমরা এই দেশটাকে স্বাধীন বলছি? নিশ্চয়ই স্বাধীন দেশে আমরা বসবাস করি বিধায়ই তো স্বাধীন দেশ। তাহলেই যুদ্ধ করে দেশে স্বাধীন করার পরে তো এখনো আমি মনে করি যে আমরা পরাধীন। কারণ এখানে বাকসত্তা বলে কিছু নেই। বাক স্বাধীনতা নেই। কথা বললেই আ গুম, হামলা, মামলা এ তো নিত্য দিনের সঙ্গী আমাদের। তো এইভাবেই কেটে গেল ১৬টি বছর। কোনোভাবেই টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে আমি এনলিস্টেড হয়েছি 93 তে। ১৯৯৩ তে আমার এনলিস্টমেন্ট। কিন্তু দুর্ভাগ্যের সহিত বলতে হয় যে গত ১৬ বছরে টেলিভিশনে একটি গান গাওয়া তো দূরে থাক, টেলিভিশন ভবনের একটা সিঁড়িতে পা রাখতে পারিনি। ইভেন সেই ২০০৯ সালে আমার মানে গ্র্যাজুয়েশন ছিল আ শিল্পী হিসাবে ক। মানে আই মিন খ থেকে কতে। ওই ছিল আমার লাস্ট প্রমোশন। এই ১৬ বছরে কোনো প্রমোশন হয়নি আমার। তো ২০০৯ আমার ছিল শেষ গ্র্যাজুয়েশন। খ থেকে আমি কতে গিয়েছিলাম। এরপরে ১৬ বছরে আমার কোনো টেলিভিশনে, বললামই তো, গান তো গাওয়া দূরে থাক, যে ঢুকতেই পারিনি কোনোদিন। তো আমার গ্র্যাজুয়েশনও হয়নি। তো হিসাব মতে আমি যদি এখন গ্র্যাজুয়েশন আমাকে এই সরকার দেয়, আমি তো অবশ্যই আবেদন করব, রিসেন্টলি করে ফেলবো। আমাকে বিশেষ দিতে হবে। কারণ ক এর পরে ক উচ্চ, তারপরে থাকে বিশেষ। মানে এরপর আর কিছু থাকে না। যেখানে আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, তারপরে আব্দুল হাদী, এরকম সিনিয়র যারা রয়েছেন, সাবিনা ইয়াসমিন, এনারা সবাই। তো আমাদেরও ওই পর্যায়ে চলে এসেছে। তো সুতরাং আ এই ১৬ বছরের যে আ আমি যে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত ছিলাম, সেটা মানুষ আঁচ করে মানে বুঝতেই পারছে। এবং ১৬টি বছর কিন্তু আ দর্শক শ্রোতা শুধু আমাকেই মিস করেনি, আমিও তো মিস করেছি। কর গুনে, গুনে যেমন ১৬টি বছর আমার কেটে গেছে, তাই না? তো তাদেরও তো মনে অনেক প্রশ্ন ছিল, কোথায় হারিয়ে গেলেন নাসির ভাই? এবং ইভেন অনেকেই বলে, নাসির ভাই এখন আপনি আছেন, কোথায় হারিয়ে গিয়েছিলেন? কারণ এখন কন্টিনিউয়াসলি গান করছি আবার আগের মতো। তো আশা করছি ১৬ বছরের যে মানে অতৃপ্ততা দর্শক শ্রোতাদের বা অপূর্ণতা, সেটা আমি শর্ট টাইমে সেই অতৃপ্ততা দূর করে পূর্ণতায় মানে পরিণত করবো ইনশাআল্লাহ। পুলিশি হয়রানি হয়েছে অনেক। অনেকে বলে যে আমি বাসা চেঞ্জ করেছি, এই করেছি। আমরা বাসা চেঞ্জ করতে হয়নি, বাট বাসা থেকে পালিয়ে থাকতে হয়েছে বোনের বাসায়, বড় ভাইদের বাসায়, বন্ধুর বাসায়। এমনও দিন গেছে যে আমি স্টেজ করে ফিরছি, ডিজেফাইয়ের লোকজন ধরছে, বলছে যে কী ব্যাপার? তো আমি বললাম, ভাই আমি দলের জন্য গান করেছি, আমি সরকার বিরোধী কোনো কথা বলিনি। আমার দলের জন্য গান গেয়েছি, আমার নেতার জন্য গান গেয়েছি। আমি তো কোনো বৈষম্য বিরোধী কথাবার্তা বলিনি। বলে যে এই ধরনের গান গাবেন না। তো আমি বললাম, ভাই ঠিক আছে, গাবো না। বলে এখান থেকে কোনো রকম পার পেয়ে গেলাম। কারণ যেহেতু ওরা আমাকে ধরে নেওয়ার ক্ষমতা রাখে না, কারণ তখনও চারিদিকে লোকজন। আমি ভিড় ঠেলে যখন বের হয়ে যাচ্ছি আমার ইয়েতে, তখন কিন্তু এই ব্যাপারটা ঘটেছিল। তারপরে আরও একটি ঘটনা বলতে চাই। ক্যান্টনমেন্টে একটা প্রোগ্রাম ছিল, আমাকে কনফার্ম করা হলো, সবকিছুই রেডি। আমি জানি যে প্রোগ্রাম আমার, আমি সাউন্ড মিউজিশিয়ান সব বলে দিলাম। একদিন আগে ২ দিন আগে ফোন আসলো যে আপনার প্রোগ্রাম ক্যান্সেল, পোস্টপোন্ড। কেন? বলে না, আপনি বিএনপির একদম লিস্টেড শিল্পী। ডিজিএফআই ক্লিয়ারেন্স নেই। আর ক্যান্টনমেন্টে ঢুকতে গেলে এটা সবাই জানে, ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া ক্যান্টনমেন্টে কেউ কোনো কাজ, কর্ম, অনুষ্ঠান বা কোনো কিছুই সম্ভব না। আমার ভাইকে আমাকে তো পাইনি, কারণ আমি তো খুলনায় থাকি না। আমি বিগত ৩০-৩৫ বছর ঢাকাতেই আমি সেটেল। এখানেই আমার সবকিছু। তো খুলনা আমি যাই, বছরে ১-২ বার যেতাম সবসময়। বরং আ আমি গেলে খুব চুরি করে আমার গাড়িটা পর্যন্ত ঢেকে রাখতাম। গাড়িটা ঢেকে রাখতাম এইজন্যই, বাসায় যে আমি আসছি যেন বুঝতে না পারে কেউ। তো এইভাবে থাকছি। আমাকে না পেয়ে আমার ভাইয়ের সাথে একটু আচরণ হয়। তাকে অনেক বছর আগের কথা বলছি। তাকে রামদা দিয়ে কুপিয়েছিল আরকি। তো পরে ট্রিটমেন্ট করার পর ভালো হয়। তারপরে আমার
বৃদ্ধ বাবা মারা যাওয়ার আগে আমার মাকে ৫ কাঠা সম্পত্তি দিয়ে গেছিলেন। দুঃখের সহিত জানাতে হয় সেই আওয়ামী সন্ত্রাসীরা শেখ পরিবার, খুলনায় শেখ পরিবার নামে শেখ হেলাল, শেখ জুয়েল, সোহেল, রুবেল এরা খুব নাম করে, শেখ হাসিনা আপন চাস্তো ভাইয়েরা। তা ওই ফ্যামিলির লোকজনদের ছেলেপেলেরাই, তারাই আর কি সিন্ডিকেট আমার মায়ের সম্পত্তিটা পুকুর কেটে মাছ চাষ করছে। এখন আমার সময় এসেছে, আমিও শর্ট টাইমে ব্যবস্থা নিচ্ছি, দেখি আমার জমিটা কোথায় আছে। আমার যেগুলি শোতে আমি গিয়েছি আল্লাহর রহমতে আমার ওইরকম পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে আমার বা দেশ ত্যাগ করার সময় এয়ারপোর্টে কোনো হ্যারাসমেন্ট এরকম আল্লাহর রহমতে হয়নি। টম ক্রুজের মতন বিখ্যাত একজন অভিনেতা, সে সরাসরি কমলার পক্ষে কথা বলছে এবং প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে তার ফেসবুক বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে, তাই না? তা এটাই তো হওয়া উচিত। শিল্পী তো সবার, আমি সবার, আমি দেশের গান গাইবো, দলের গান গাইবো, আমি মানুষের গান গাইবো, তাই না? আমি আমার ব্যক্তি স্বাধীনতায় আমি কাজ করব। কেন এই বৈষম্য বিরোধী আচরণ করা হবে? যেটা বাংলাদেশে একমাত্র এই আওয়ামী লীগ সরকার, এই বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এই পর্যন্ত টিল নাও দিস মোমেন্ট, এই মুহূর্ত পর্যন্ত যে আচরণটা করে গেছে, এটা শুধু একমাত্র এস্টাবলিশ করে গেছে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। বিএনপির আমলে কিন্তু কোনোদিন কেউ বলতে পারবে না, কোনো আওয়ামী লীগের আর্টিস্টও বলতে পারবে না যে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তাদেরকে নির্যাতিত নিষ্পেষিত করা হয়েছে। নো, তারাও গান করেছে, ফ্রিল্যান্সার গান করেছে এবং তাদের বাক স্বাধীনতা, ব্যক্তিসত্তা সবই ছিল। তা এটাতেই আওয়ামী লীগ এটা এস্টাবলিশ করে গেছে, বিশ্বের কোনো দেশে আছে বলে আমি মনে করি না। আমাদের সময় আমরা এটা করিনি, ওরা এটা করেছে। এখনও এবারও যদি ইনশাল্লাহ আমরা যদি ইনশাল্লাহ আসি, আমরা নিশ্চয়ই এই ধরনের আচরণ করব না। কারণ একটা শিল্পী তার আম, আম, প্রতিভা, নিজস্ব মতামত সে বলতেই পারে, গানে গানে কথায় বলতেই পারে। তাতে আমার কি আসে যায়? আমার ভাগ্য কি সে নেবে? তাকে এই যে মানে তার বাকশক্তিটাকে রুদ্ধ করা হবে, এটা তো ঠিক না। এটা তো এইটাই তো হচ্ছে গণবিরোধী, যেটা হচ্ছে যে মানে ফ্যাসিবাদী, স্বৈরাচার। আমরা তো স্বৈরাচার সরকার হতে রাজি না, আমরা জনগণের সরকার হতে চাই, জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই, দেশের উন্নয়ন করতে চাই। আওয়ামী লীগ সরকারের প্র্যাকটিস ছিল এটাই। এটা দিস ইজ এ ব্যাড প্র্যাকটিস, বিকজ এই কারণে যে আমি 16 বছর কিন্তু আমার মতন একজন জনপ্রিয় শিল্পী রুট লেভেলে, আমি যেখানে আমার মানুষ গান শোনে, হ্যাঁ, সেইখানে আমাকে গান গাইতে দেওয়া হয় নাই, আমার শ্রোতাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমার জায়গায় হয়তো অনেক বাজে শিল্পী আমার ধারে কাছে ভেড়ার মতো না, হয়তো বা যাদের কোনো কোয়ালিটি নেই, কিছু নেই, তারা কিন্তু দেদারসে গান গেয়ে গেছে, মানুষ শুনছে, বিরক্ত বোধ করছে। মানুষ তো এগুলি শিল্পীদের গান নেয়নি। কপিরাইট বলতে কি, এখানে কপিরাইটটা আসলে বাংলাদেশের সরকার যে কপিরাইট অফিস আছে, ওখানে আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি। অবশেষে তারা একটা ডিসিশন দিয়েছেন যে শিল্পী 40%, 40% মিউজিক ডিরেক্টর, 20% কি বলে গীতিকার। এটা একটা সলিউশন ছিল। পরে এটাকে নাকি আবার আপডেট করা হয়েছে, আমি জানি না, শুনেছি যে 25, 25, 25, 25, দ্যাট মিনস কোম্পানিও নাকি অ্যাড হচ্ছে, অর্থাৎ কোম্পানি থেকে যে গান পেয়েছে কোম্পানি 25 পাচ্ছে, গীতিকা সুরকার। কিন্তু আমার মতে এটা না, সারা ওয়ার্ল্ড ওয়াইডে ভয়েসের দাম বেশি, মানে ভয়েস যে মেইন, হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল প্রপার্টিস, তাই না? তো এখন এই প্রপার্টিসটাকে তো, এই সম্পত্তিটা তো শিল্পীর অধিকার বেশি। কারণ হচ্ছে যে একটা গীতিকার যদি গান লিখে এরকম নেটে দিয়ে দেয়, হুম, তো উনি গান গেয়ে নেটে দিয়ে দিল গান, কিন্তু এরকম কবিতা মতো কেউ পড়বে না। যখনই ওটাকে সুর করা হবে, একটা শিল্পী গাবে, তখন কিন্তু শুনবে মানুষ। ওটার ভিউ কতটা হবে আর যেটা গান হবে সেটা কত হবে, এটা বুঝতে হবে। তো যার কারণেই অবশ্যই গায়কের প্রায়োরিটি বেশি, ভয়েসের পাওয়ার বেশি হবে। তা যাই হোক, আমি এই নিয়ে দ্বন্দ্বে যেতে চাই না, সরকার যে ডিসিশন নেবে নিক না, তবে সবাই যেন ভাগ পায়, মানে সর্বসাকুল্য যেন কোনো কথা না হয়, এটাই আমরা আশা করি। আমরা মনে করি, যেহেতু জনাব তারেক রহমান আমাদের শ্রদ্ধেয় চেয়ারপারসন, উনি অর্ডার দিয়েছেন যে মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়েন, আপনারা গানে গানে মানুষকে উজ্জীবিত করেন। সঙ্গে সঙ্গে গান বানিয়েছি, গান গেয়ে ট্রাকে ট্রাকে লিফলেট বিতরণ করেছি। হ্যাঁ, আমাদের সঙ্গে অনেক সিনিয়র নেতারাও ছিলেন। আমরা সব জায়গায় এগুলি বিলে মানুষকে সচেতন করার জন্য যতটুকু চেষ্টা করা যায় ততটুকু আমরা করেছি। সরাসরি তারেক রহমানের প্রথম নির্দেশই ছিল, দল যখন 5ই আগস্টের পর থেকে ওনার প্রথম নির্দেশ যখন, তখন কিন্তু হিট অফ দ্য মুভমেন্ট কিন্তু, তাই না? সবাই কিন্তু খুব মানে হিংস্র সবাই, মানে বিএনপির কিছু ছেলে পেলেও যে টুকটাক হামলা মামলা করেনি তা তো নয়, করেছে, সাথে সাথে বহিষ্কার করে দিয়েছে চেয়ারম্যান। এবং চেয়ারম্যানের প্রথম অর্ডার হচ্ছে নব্য বিএনপির কোনো স্থান নাই। যে কথা তুমি প্রশ্নের উত্তর করে, তার কথাই হচ্ছে নব্য বিএনপি। আমরা ত্যাগী ছিলাম। গত গত যে 1.5-2 বছর ধরে সারা বাংলাদেশে যে ইয়েগুলো হলো, যেটাকে বলে লং মার্চ, প্রত্যেকটা লং মার্চে ঘুরে ঘুরে রৌদ্রের মধ্যে গান গাইছি, মানুষের উজ্জীবিত করেছি। আমরা ত্যাগী।
তা আমরা আমাদের জায়গায় যদি আমাদের সরিয়ে যদি অন্য কেউ চান্স নেওয়ার চেষ্টা করে বা সেই জায়গায় দখল নিতে আসে, তা কি হওয়া উচিত? উচিত নয়। তো সুতরাং পাবেও না তারা, কারণ তারেক রহমান সরজীবনে তদন্ত করে সব খেয়াল রাখেন, তদন্ত করেন, ডিসিশন নেন। উনি জানেন যে মাঠ পর্যায়ে কোন কর্মী, উনি উনি কিন্তু এখন তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের সাথেও কিন্তু স্কাইপে কথা বলেন যে বলেন আপনাদের এখানে কী সমস্যা, আপনাদের ওইখানকার যে নেতা বলছে উনি কী করছেন আপনার জন্য, ওনার সম্বন্ধে বলেন। ওরাই কিন্তু বলে দেয়, রুট লেভেল থেকে বলে দেয় যে উনি এইরকম বা এরকম, খারাপ হলে ওনাকে উনি সরায় দেন, আর ভালো হলে ওনাকে রাখেন। তো এরকম নজিরবিহীন ইতিহাস কিন্তু বাংলাদেশ অনেক আছে, এবং তারেক রহমান কিন্তু ইতিমধ্যে কয়েকটি প্রমাণ দিয়ে দিয়েছেন। উনি উনি কিন্তু কাউকে ছাড় দেন না, জিরো টলারেন্স। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।